শহরের ব্যস্ত ফটোগ্রাফার আবির ল্যান্ডস্কেপ ফটোগ্রাফির নেশায় সে প্রায় পাহাড়ি রাস্তায় বেরিয়ে পড়ে। সাথে আছে তার চিরকালের ভীতু বন্ধু শুভ। এক নিঝুম রাতে পাহাড় থেকে ফেরার পথে শুরু হয় প্রচন্ড বৃষ্টি। তাদের পুরনো জিপটা মাঝ রাস্তায় চলছে। নিতু পরনে সাদা শাড়ি গাড়ির সামনে দিয়ে হুট করে চলে যায়। গাড়ি তখন থমকে যায়। সামনের দিকে তাকিয়ে দেখে চারদিকে ঘন জঙ্গল আর বিদ্যুতের ঝিলিক। গাড়ির হেডলাইটের আলোয় আবির দেখতে পায় রাস্তার ধারে দাঁড়িয়ে আছে একটি মেয়ে, নিতু। পরনে সাদা শাড়ি, হাতে একটা পুরনো আমলের ছাতা। বৃষ্টির মাঝেও তার কাপড় একটুও ভিজেনি। এত রাতে আপনি এখানে কি করছেন? আমি পথ হারিয়েছি। সামনেই আমার দাদু বাড়ি, পৌঁছে দেবেন? কিছুক্ষণ জিপে চলার পর নিতু ইশারায় একটি প্রাচীন রাজপ্রাসাদের মতো বাড়ির সামনে গাড়ি থামাতে বলে। ঝোপঝাড় আর লতা পাতায় ঘেরা বাড়িটি দেখে শুভর কপালে ঘাম জমে যায়। বাবা আবির, জায়গাটা সুবিধার ঠেকছে না। ভয় নেই, ভেতরে আসুন। আমার দাদু আপনাদের জন্য অপেক্ষা করছেন। বাড়ির ভেতরে ঢুকতেই দেখা হয় তপন দাদুর সাথে। হাতে একটি হারিকেন, চোখে মোটা লেন্সের চশমা। দাদু তাদের দেখে অদ্ভুত ভাবে হাসেন। অনেকদিন পর এই বাড়িতে তাজা রক্ত। মানে তাজা মেহমান এলো। আবির বাবু, ছবি তুলবেন নাকি? আবির তার ক্যামেরা বের করে নিতুর আর দাদুর কিছু ছবি তোলার চেষ্টা করে, কিন্তু লেন্স দিয়ে তাকাতেই তার মেরুদণ্ড দিয়ে হিমস্রোত বয়ে যায়। ক্যামেরার দিকে তাকিয়ে দেখে নিতুর পা পিছনে ঘোরানো। শুভ লক্ষ্য করে দেয়ালের পুরনো ঘড়িটা উল্টো দিকে ঘুরছে। আর ড্রাইভার কাকা সোফায় বসে থেকেও যেন পাথরের মতো জমে গেছেন। হঠাৎ ঘরের সব আলো নিভে যায়। নিতুর গলার স্বর বদলে যায়। আমি চাইনি তোমাদের ক্ষতি করতে, কিন্তু সে আমাকে ছাড়বে না। ঘরের কোণ থেকে দেয়াল দিয়ে নেমে আসে এক বিভৎস ছায়ামূর্তি। দীর্ঘ নখ, লাল চোখ আর কুচকুচে কালো শরীর। হিমতু শুধু শিকার ধরার ঢাপ। আজ এই ফটোগ্রাফারের আত্মাই হবে আমার নতুন শিকার। আবির, পালা এখান থেকে। আমি বলেছিলাম এই মেয়েটা ডাইনি, ও আমাদের সবাইকে মেরে ফেলবে। শুভ, আমি ডাইনি নই। আমিও তোমাদের মতো মানুষ ছিলাম। এই ছায়া মূর্তি আমাদের আত্মাগুলোকে এই বাড়িতে বন্দি করে রেখেছে। দাদু, দাদু কিছু একটা করুন। বড্ড দেরি হয়ে গেছে মিতু। এই ফটোগ্রাফারের শরীরে রক্ত যখন এই মেঝের ওপর পড়বে, তখন আমার মুক্তি হবে। আমি আবার অমর হয়ে যাব। মিতু, তুমি যদি মুক্তি চাও তবে আমাকে সাহায্য করো। তোমার দাদুর হাতের ওই হ্যারিকেনটাই সব নষ্টের মূল, তাই না? থাম, আজ তার ক্যামেরা তার কোনো কাজে আসবে না। ছায়ামূর্তিটি আবিরকে আক্রমণ করতে গেলে নিতুর সামনে এসে দাঁড়ায় এবং তাকে থামানোর চেষ্টা করে। হারিকেনটা ভাঙুন আবির বাবু, ওটাই ওর প্রাণের আধার। মিতু, ছাড় ওকে। তুই কিন্তু নিজের ক্ষতি করছিস। ওটা ভেঙে গেলে তুইও চিরকালের মতো হারিয়ে যাবি। মরতে চাস তবে তাই হোক। আবির ক্যামেরা দিয়ে হারিকেন ভেঙে ফেলে। নীল শিখা বের হয়ে অন্ধকারে মিলিয়ে যায়। ছায়া
ছায়ামূর্তি ও তপন দাদু ধ্বংস হয়ে যায়। না, আমার হাজার বছরের সাধনা সব শেষ হয়ে গেল। আবির মিতু কোথায়? ধন্যবাদ আবির বাবু, আমাকে এই নরক থেকে মুক্তি দেওয়ার জন্যে। আজ কত বছর পর আমি আকাশে তারা দেখতে পাবো। তুমি কি চলে যাবে? হ্যাঁ, আমার সময় শেষ। ভালো থেকো ফটোগ্রাফার। বৃষ্টি থেমে যায়। তারা দেখে তারা আসলে একটি ধ্বংসপ্রাপ্ত শ্মশান ঘাটে দাঁড়িয়ে আছে। আবির, কাল রাতে যা হয়েছে সেসব কি সত্যি? আমি শুধু জানি বাবা, কাল আমার দম বন্ধ হয়ে আসছিল, আজ বুক ভরে শ্বাস নিতে পারছি। আবির, তুই ওই মেমোরি কার্ডটা কেন ধ্বংস করছিস না? আমার রাতে ঘুম হয় না রে। সব সময় মনে হয় জানালার বাইরে কেউ সাদা ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে। ভয় পাস না শুভ, মিতু আমাদের ক্ষতি করবে না। কিন্তু একটা জিনিস আমাকে ভাবিয়ে তুলছে জানিস। আবির পরে ছবিতে 1926 সালের একটি রহস্যময় ডায়েরি দেখতে পায়। ওই ছবিতে মিতুর হাতের কাছে একটা ছোট্ট ডায়েরি দেখা যাচ্ছে, কিন্তু কাল রাতে তো সেখানে কিছুই ছিল না। শুভ, একটু এদিকে আয়। এই দেখ, লেন্সের ডান কোণটা দেখ। এই ডায়েরিটা কি সেদিন রাতে ওখানে ছিল? আমি আর দেখতে চাই না আবির। ছবিটা তুই ডিলিট করে দে। মিতু বললে মুক্তি পেয়েছে, তাহলে এই 1926 সালের ডায়েরিটা লেন্সের ফ্রেমে এলো থেকে? কাকা, আপনি কিছু দেখেছিলেন? আমি তো শুধু অন্ধকার দেখছিলাম বাবা, তবে ওই দাদুর ডায়েরির কথা আমি শুনেছি। আমার বাবা বলতেন ওই প্রাসাদে একজন তান্ত্রিক থাকতো, যে মানুষের আয়ু চুরি করে ডায়েরিতে লিখে রাখতো। তার মানে ছায়ামূর্তিটা মরে গেলেও তার পাপের খাতাটা এখনো রয়ে গেছে। দেখ শুভ, ডায়েরির পাতায় যেন কিছু একটা ফুটে উঠছে, আবছা অক্ষরে লেখা, পরবর্তী শিকার। থাম আবির, ওই দেখ, ছবির মিতু যেন আমাদের দিকে তাকিয়ে হাসছে। কাকা, জলদি জিপ বের করুন, আমি আর এই স্টুডিওতে এক মুহূর্তও থাকবো না। আবির, দেখ, ওটা কি মিতু? মিতু, তুমি ফিরে এলে কেন? বাবা, বৃষ্টির গন্ধটা আবার ফিরে আসছে। ডায়েরিটা বিপজ্জনক আবির বাবু। ওটা দাদুর নয়, ওটা শয়তানের প্রাণ। ওটা ধ্বংস না করলে আমার মুক্তি নেই। মিতু, ডায়েরিটা কোথায়? দাদুর ছায়ের নিচে। সাবধান, ওটা ছুলেই অতীত আপনাকে গ্রাস করবে। আমার পা কাঁপছে আবির, আমি আসছি না। ভয় নেই বাবা, আমি তোমার সাথে আছি, ধরো ওটা। ও, আমার আমার হাত পুড়ে যাচ্ছে। ছেড়ে দে আবির, পালা এখান থেকে। ছাড়বেন না। লেন্সের কাছ দিয়ে ডায়েরির ওপর সূর্যের প্রতিফলন ফেলুন। শুভ, শুভ, টর্চটা লেন্সের উপর ধর, এখনই এখনই ধর।
শুভ, এই দেখ, এই ডায়েরিটা নিজে থেকেই খুলছে। দেখ, এই পাতাগুলো সব রক্তবর্ণ হয়ে যাচ্ছে। আমি জানতাম ওই মেয়েটা আমাদেরকে ছাড়বে না। ও মিতু নয়, ও কোনো মায়া। থামো খোকা, আমার মনে হয় মিতু বিপদে পড়েছে। ওই ছায়ামূর্তি পুরোপুরি মরেনি। আমাকে বাঁচান আবির বাবু, আমাকে বাঁচান, ওরা আবার আমাকে টেনে নিয়ে যাচ্ছে। মৃত্যু মৃত্যু মরেনি, ওকে জীবন্ত বলি দেওয়া হয়েছিল। এই এই ডায়েরির জন্যই ওকে বলি দেওয়া হয়েছিল। কি বলছিস কি এসব? তুই কি পাগল হয়ে গেলি? আবির ঠিকই বলেছে, ওই ডায়েরির শেষ পাতায় মৃত্যুর আত্মা বন্দী। আমাদের আবারও ওই ধ্বংসস্তূপে ফিরতে হবে। না না, শুধু ফিরলে হবে না, মৃত্যুর বাবার হাড়ের টুকরো দিয়ে ওই ডায়েরিটাকে পোড়াতে হবে। তবেই ও চির মুক্তি পাবে। কাকা, আপনি দ্রুত চালান। শ্মশানের সেই নির্দিষ্ট কোণটাতেই মৃত্যুর বাবার সমাধি আছে। তাড়াতাড়ি কাকা। কিন্তু হাড়ের টুকরো পাবো কোথায়? মাটি খুঁড়তে হবে এই রাতে? ওসব আমি দেখবো বাবা, আমার গাড়িতে গাইতে আছে। আজ ওই পিশাচটাকে শেষ না করে ফিরছি না। আবির বাবু, দেরি হয়ে যাচ্ছে, ডায়েরির পাতাগুলো যে রক্ত শুষে নিচ্ছে। শুভ, তুই টর্চ ধর। কাকা, ওই যে মাকড়সা জালের মতো ঢাকা পাথরটা, ওটাই মৃত্যুর বাবার সমাধি। আমি কিছু একটা পেয়েছি, সাদা হাড়ের একটা অংশ। উফ, এটা তো বরফের মতো ঠান্ডা। তোদের সাহস কি করে হয় আমার অমরত্বের পথে বাধা দেওয়ার? মৃত্যু আমার, এই ডায়েরি আমার। মৃত্যু কারোর দাসী নয়। মৃত্যু, এই তো সুযোগ। তোমার সমস্ত শক্তি দিয়ে ওই আগুনের শিখায় হাত দাও। আজ আমার বাবার ভুলের প্রায়শ্চিত্ত আমি করব। হাড়ের টুকরো ও আলো ব্যবহার করে তারা ডায়েরি ধ্বংস করে এবং ছায়ামূর্তিকে শেষ করে। কাকা, আপনি আমাদের ওই শ্মশানে নিয়ে গিয়েছিলেন। আপনি জানতেন ওখানে কি আছে? সত্যি করে বলুন তো, আপনার পরিবারের সাথে মৃত্যুর কি কোনো সম্পর্ক ছিল? জানতাম দাদাবাবু, আমার ঠাকুরদা ওই জমিদার বাড়ির নায়েব ছিলেন। মৃত্যু দিদিমণির শেষ চিঠিটা আমার ঠাকুরদায় লুকিয়ে রেখেছিলেন, কিন্তু সেটা তো পুড়িয়ে ফেলার কথা ছিল। চিঠি? কোন চিঠির কথা বলছেন? মৃত্যু দিদিমণি মরার আগে লিখেছিলেন, আমি ফিরে আসব যখন আবার চেনা কেউ আবার লেন্স হাতে সামনে দাঁড়াবে। আবির বাবু, আপনার পুনর্জন্মের কথা কেউ জানতো না, কিন্তু মৃত্যু জানতো। আবির, সর্বনাশের মাথায় বাড়ি। শ্মশানের সেই ছাইগুলো, যেগুলো আমরা কালকে রাতে অনেক দূরে ফেলে এসেছিলাম, সেগুলো কেউ আমাদের ঘরের দরজায় ছিটিয়ে দিয়ে গিয়েছে। আর এই দেখ একটা চিরকুট। হ্যাঁ, কি লেখা আছে তাতে? তাতে লেখা, মুক্তি মানেই শেষ নয়, মুক্তি মানেই নতুন করে শুরু। ফটোগ্রাফার, তোমার গল্প তো মাত্র শুরু হলো। শুভ, মৃত্যু চলে যায়নি রে। ও শুধু ওর রূপ বদলেছে। 1926 সালের ঋণ
2026-এও শোধ হয়নি। ও চায় আমি ওই পুরনো জমিদার বাড়িতেই ফিরে যাই। পাগল হয়েছিস? ওখানে যাওয়া মানে নিশ্চিত মৃত্যু। তুই নিজের চোখে দেখছিস না কি ঘটছে? মৃত্যু তো আগেই হয়ে গেছে শুভ। যেদিন আমি প্রথম ওই বাড়ির ভাঙা আয়নায় মৃত্যুর ছায়া দেখেছিলাম, সেদিনই আমি মরে গেছি। এখন শুধু শরীরটাই টেনে নিয়ে যাওয়া বাকি। তুই যাবি না, আমি তোকে যেতে দেব না। তুই কি বুঝতে পারছিস না শুভ? ও আমাদের 4-5 থেকে ঘিরে ধরেছে। ওই চিরকুটটা একটা পরোয়ানা। পুলিশের সাহায্য নিবি না? পুলিশ? পুলিশ কি করবে? আত্মাকে আর হাত করা দিয়ে বাঁধা যায় রে? অন্তত মিতুর ডায়েরিটা তো একবার পড়। ওখানে হয়তো কোনো মুক্তির পথ রয়েছে। ডায়েরিটা পুড়িয়ে ফেলেছে রে শুভ। কাল রাতে যখন আমরা ফিরলাম, ড্রয়ার খুলে দেখেছিলাম ওটা কেবল এক মুঠো ছাই ছাড়া আর কিছুই নয়। গেটটা তো বন্ধ, ফিরে চল। না শুভ, তাকিয়ে দেখ। নাম, আমাদের ভেতরে যেতে হবে। আমার পা সরছে না রে, ভেতর থেকে পচা লাশের গন্ধ আসছে। ভয় পাস না, আজ রাতে হয় আমি থাকবো, নয়তো এই ক্যামেরার লেন্স থাকবে। আবির, সিঁড়ির ওপরে ওটা কি? কই, কেউ নেই। ওটা শুধু একটা ছায়া। ফটোগ্রাফার, আলো কমে আসছে, তুমি কি তৈরি? আমি তৈরি মিতু, তুমি সামনে এসো। লুকোচুরি বন্ধ করো এবার। আবির পালা, ওটা মানুষ নয়। চুপ কর শুভ। ও আমার প্রেম চায়। ও চায় আমি ওর শেষ মুহূর্তটা 2026-এ বসে ক্যামেরা বন্দি করি। আমি কি করলে তুমি শান্তি পাবে মিতু? হ্যাঁ, ছবি তুলো, কিন্তু লেন্সের দিকে তাকিয়ে নয়, নিজের আত্মার দিকে তাকিয়ে। শুভ, সরে যাও ওখান থেকে। শুভ, কি হয়েছে আবির? আমি তো এখানে দাঁড়িয়ে আছি, তুই কার দিকে ক্যামেরা তাক করছিস? তোকে জমিদার দেখাচ্ছে শুভ, আর ওরা তোকে ফাঁসিতে ঝোলাচ্ছে। ঋণ শোধ করো ফটোগ্রাফার, তোমার রক্ত দিয়ে লেন্সটাকে ভিজিয়ে দাও। আবির, নিজেকে সামলা। তুই নিজের গলায় হাত দিচ্ছিস কেন? মুক্তি? মুক্তি না, আমি মুক্তি দিচ্ছি। না আবির, আবির জ্ঞান হারাস না। 2026-এও একজন ফটোগ্রাফার হার মানলো, কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। উনিশশো 26-এর ঋণ শোধ হয়নি বাবা। ও শুধু নতুন শিকার খুঁজে নিল। এত বছর রাজ্যের জন্য কাজ করে আসছি, আর আজকে আপনি নিজের হাতে সেই রাজ্য ধ্বংস করার পথে চলেছেন। আমি এই রাজ্যের রাজা। আমি কি করব না করব সেটা তো আমি আপনার থেকে জেনে নেব না, তাই না? রানী, আর একটু অপেক্ষা করো। আমি দাইমাকে খবর দিয়েছি, এই তো এখনই এসে পড়বে। মহারাজ, আমি আর পারছি না, এই ব্যথা আমি আর সহ্য করতে পারছি না মহারাজ।
এই যে অসহ্য যন্ত্রণা। আর একটু সহ্য করে নাও তুমি, কোনো চিন্তা করো না, দেখবে সব ঠিক হয়ে যাবে। আমার মনে হচ্ছে আর কিচ্ছু ঠিক হবে না। আপনি আমাকে কথা দিন মহারাজ। বলো কি কথা রানী, আজকে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। যদি আমার কিছু হয়ে যায়, আমার সন্তানকে আপনি পর করে দেবেন না। আমার সন্তানকে আপনি যত্ন করে মানুষ করবেন। এসব কি কথা রানী, তোমার কিচ্ছু হবে না, আমি তোমার কিছু হতে দেব না। কথা দিন, আমি মরে গেলেও জানবো আমার সন্তান সুরক্ষিত আছে। তুমি শান্ত হও, আমি তোমাকে কথা দিলাম, তবে তোমারও আমি কিচ্ছু হতে দেব না, তুমি দেখে নিও। প্রহরী, প্রহরী কোথায় তোমরা? হে উপরওয়ালা, তুমি আমার রানীকে বাঁচিয়ে দাও। এই রানী ছাড়া আমার আর জীবনে কিছু নেই। ভেতরে কি হচ্ছে কে জানে, এখনো কোনো খবর আসছে না কেন? মহারাজ, মহারাজ সুখবর আছে, আপনার সন্তান হয়েছে মহারাজ। সত্যি সত্যি বলছো দাসী? হে উপরওয়ালা, তোমার লাখ লাখ কৃপা রয়েছে। বলো দাসী, আমার কি সন্তান হয়েছে? মহারাজ, আপনার দুটো যমজ কন্যা সন্তান হয়েছে, কি সুন্দর চেহারা। যাক, তাতে আমার কোনো সমস্যা নেই, আমি কন্যা সন্তানে সন্তুষ্ট। আচ্ছা, রানীর কি খবর, সে ঠিক আছে তো? না মহারাজ, মহারানী একদম ঠিক নেই। মহারানীকে আমরা... রানী ঠিক নেই মানে? রানীকে তোমরা... আরে বলো, থেমে গেলে কেন? বলো কি হয়েছে আমার রানীর? মহারাজ, সন্তান জন্ম দিতে গিয়ে মহারানী মৃত্যুবরণ করেছে। মহারানী আর আমাদের মাঝে বেঁচে নেই। না না, এটা হতে পারে না, এটা কখনো সম্ভব নয়। মহারানী আমাকে ছেড়ে যেতে পারে না, তোমরা মিথ্যে কথা বলছো। না মহারাজ, আমি মিথ্যে বলছি না। আমরা যাচাই বাছাই করে তবেই আপনাকে খবরটা জানাতে এসেছি মহারাজ। রানী কিভাবে আমাদেরকে ছেড়ে যেতে পারে? আমাদের তো স্বপ্ন ছিল আমাদের সন্তান নিয়ে, আমাদের ঘর আলো করে সন্তান এলো, আর রানী আমাকে ছেড়ে চলে গেল। হে উপরওয়ালা, এটা তুমি কি করলে তুমি? রানী, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। তুমি আমাকে বলেছো আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তুমি আমার পাশে থাকবে। তুমি এটা কি করলে রানী? কাঁদবেন না দাদা, এভাবে কাঁদলে তো বৌদি কষ্ট পাবে। বৌদিকে কষ্ট দেওয়া ঠিক নয়, এমনিতেই সে অনেক কষ্ট পেয়েছে। কিন্তু আমি কি করব বলো, আমি যে নিরুপায়। রানীকে ছাড়া আমি বেঁচে থাকবো, আমি তো সেটা কল্পনাও করতে পারি না। কিন্তু আপনাকে তো বেঁচে থাকতে হবে আপনার সন্তানদের জন্যে। দেখুন, আপনার দুটো যমজ কন্যা সন্তান হয়েছে। হ্যাঁ, সন্তান। এই সন্তানের জন্যই আমার রানী আমাকে ছেড়ে চলে গিয়েছে। কিন্তু একটা কথা, ওদের চুলগুলো এত সাদা কেন? সেটা আমরাও লক্ষ্য করেছি দাদা। এর আগে আমি এমন ধরনের বাচ্চা কখনো দেখিনি, তাও আবার বাচ্চা দুটোর মাথার চুল একদম সাদা। এটা কি কোনো রোগ নাকি? যদি রোগ হয় তাহলে তা দ্রুত সারাবার ব্যবস্থা করতে হবে। আমি আমার রানীকে হারিয়েছি, সন্তানদেরকে হারাতে পারবো না। আপনি চিন্তা করবেন না দাদা, আমি আগামীকাল সব খোঁজ খবর নিয়ে আপনাকে জানাচ্ছি। কি করতে হবে সেটাও জানিয়ে দেব। ঠিক আছে, তাহলে তাই করো। তাতে যদি অন্তত আমার রানীর আত্মা শান্তি পায়। এখন ওদেরকে অন্য ঘরে নিয়ে যাও।
দাদা, আপনাকে বলেছিলাম না আমি আপনাকে জানাবো? আমি এই সাধুকে নিয়ে এসেছি। ইনি বড় সাধু। ভালো করেছো তুমি। আসুন, আপনি বসুন। আপনি আমাকে বলুন, আমার মেয়েদের কি হয়েছে? ওদের চুল এমন সাদা কেন? ক্ষমা করবেন মহারাজ, তবে আপনার খারাপ লাগলেও এই কথা সত্য যে আপনার কন্যারা জন্ম থেকেই অভিশপ্ত। সাবধান, মুখ সামলে কথা বলুন। আপনার সাহস হয় কিভাবে আমার কন্যাদেরকে নিয়ে এমন ধরনের কথা বলার? শান্ত হন মহারাজ, আমি কিন্তু আপনাকে আগেই বলেছি আপনার খারাপ লাগলেও এই কথা সত্য। নাহলে আপনিই ভাবুন, ওদের চুল এমন সাদা কেন? ওদের চুল না হয় সাদা, সেটা আমি মানলাম, তাই বলে ওরা অভিশপ্ত এটা আপনি কেমন করে বললেন? মহারাজ, আমি যা বলেছি সেটাই সত্য। আর এই অভিশাপ যদি আপনি এই রাজ্যে রাখেন, তাহলে অচিরেই আপনার এই রাজ্য ধ্বংস হয়ে যাবে। মানেটা খুবই সাধারণ মহারাজ। হয় এই কন্যাদের আপনি নিজ হাতে হত্যা করবেন, না হয় বনবাসে পাঠিয়ে দেবেন। মোট কথা, এই রাজ্য থেকে তাদেরকে বিতাড়িত করতেই হবে। কিন্তু যদি আমি এই কাজ না করি? তাহলে পরবর্তীতে আফসোস ছাড়া আপনার আর কিছুই করার থাকবে না মহারাজ। আপনার এই দুই কন্যার জন্য রাজ্য শ্মশানে পরিণত হবে। বেশ, তাহলে আমি আপনার কথা শুনতে রাজি আছি। আমি আমার রাজ্যের জন্য সব করতে পারি। রাজ্যের প্রজারা আমার কাছে সন্তান সমতুল্য। আপনি সবকিছুর ব্যবস্থা গ্রহণ করুন। এই সকাল সকাল বাচ্চার কান্নার আওয়াজ আসছে কোথা থেকে? মনে হচ্ছে তো আশপাশেই আছে, কিন্তু এই জঙ্গলে বাচ্চা কোথা থেকে আসবে? দেখি তো গিয়ে। আরে ওই তো দুটো বাচ্চা মনে হচ্ছে, কিন্তু আশপাশে তো কাউকেই দেখতে পাচ্ছি না। তাহলে বাচ্চা দুটোকে এখানে ফেলে গেল কে? আহারে, সোনামণিরা কি রকম কাঁদছে! কোন পাষাণ হৃদয়ের মানুষ এমন কাজ করতে পারে? দেখে তো ভালো ঘরেরই মনে হচ্ছে। এই বাচ্চা দুটোকে তুমি তোমার কাছে নিয়ে যাও দিদি। আরে সাধু বাবা, আপনি হঠাৎ করে আপনি এখানে কি করে এলেন? আরে বাচ্চা দুটো, এরা কারা? ওরা এই রাজবংশের বংশধর, তবে ওদের এখন ঘোর বিপদ। ওদেরকে তোমার কাছেই রেখে দাও। সময় এলে আমি নিজেই সবকিছু ঠিক করে দেব। কিন্তু আমি কিভাবে করব? আমি তো একজন সাধারণ গরিব মানুষ। আমি এই দুজনকে কিভাবে লালন পালন করব? একটা কথা মনে রেখো, প্রত্যেকটা মানুষের জন্মের সময় তার জীবনের সমস্ত আহার ঠিক করা থাকে, তাই তাদের আহার নিয়ে তুমি চিন্তা করো না। ঠিক আছে বাবা, আজ থেকে এই নিঃসঙ্গ জীবনে আমারও কেউ এলো। ওদেরকে আমি যত্ন করেই মানুষ করব। করো, তবে মনে রাখবে ওরা কিন্তু তোমার কাছে রেখে যাওয়া আমার গুপ্তধন। আমার ইশারার আগে কেউ যেন ওদের পরিচয় জানতে না পারে এবং ওদের চুল দেখতে না পারে। আপনি আপনি কে বলুন তো সাধু বাবা? আমাকে চিনতে পারছিস না? আমাকে ভুলে গেলি? মনে আছে সেদিনের কথা, যেদিন তুই তোর স্ত্রীকে নিয়ে আমার কাছে গিয়েছিলি আশীর্বাদের জন্য? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। আপনি সেই সাধু সাধু ন্যায়চন্দ্র, তাই তো?
ঠিক বলেছিস, আমি সেই সাধু। তাহলে আপনার আশীর্বাদে আমি আমার সংসারটা বাঁচাতে পারলাম না কেন? আমার স্ত্রী সন্তানদের জন্ম দিতে গিয়ে মারা গেল, আর আমার সন্তানেরা ওরা হলো অভিশপ্ত। সব সময় আমরা চোখে যা দেখি এবং যা শুনি সেটা কিন্তু সত্য নাও হতে পারে বিক্রম। তাহলে আপনি বলতে চাইছেন যা আমি জানি তা সত্য নয়? সেটা তুই সময়ের সাথে সাথে ঠিক বুঝতে পারবি। উপরওয়ালা মাঝে মধ্যে আমাদেরকে পরীক্ষার মাঝে ফেলে দেয়। ভেবে রাখ, এটাও একটা তোর জন্য পরীক্ষা। বাবা, আর কত পরীক্ষা দেব আমি? আমি যে ক্লান্ত, আমি আর পারছি না। আমি শুধু এখন চাই এই জীবনটা থেকে মুক্তি পেতে। খারাপ সময়ের পরেই ভালো সময়ের আগমন ঘটবে, চিন্তা করিস না। আমি তোর কাছে কয়েকদিন থাকি, থাকতে দিবি তো? ছিছি, কি বলছেন বাবা আপনি? আসুন আসুন, আপনার যত দিন ইচ্ছে আপনি থাকুন এই মহলে, আপনার কোনো অযত্ন হবে না। আয় বিক্রম, আয়। আমি জানতাম তুই আমার কাছে আসবি। আমার কাছে তো তোকে আসতেই হবে। আমিও তোর জন্যই অপেক্ষা করছিলাম। আপনি কেন আমার জন্য অপেক্ষা করছিলেন বাবা? আমি কি জিজ্ঞাসা করব সেটা আপনি জানেন? হ্যাঁ বিক্রম, আমি জানি। তুই এটাই জিজ্ঞাসা করবি যে তোর সন্তানেরা কোথায় আছে, তাই তো? বাবা, যতই হোক ওরা তো আমার সন্তান। ওরা অভিশপ্ত হলেও আমার সন্তান। আমি যে রানীকে কথা দিয়েছিলাম বাবা। তুই রানীকে কথা দিয়েছিলি, কিন্তু সেই কথা তুই রাখতে পারিসনি। তুই পাপ করেছিস। এই পাপের শাস্তি ভোগ করছিস তুই। আমি জানি বাবা, আমি পাপ করেছি। এখন যদি আমি আমার সন্তানদের একটু খোঁজ পেতাম, তাহলে মরার আগে আমি একটু শান্তি পেতাম। শোন বিক্রম, আজকে তোকে একটা গোপন কথা বলি। তোর রানী মারা গিয়েছে স্বাভাবিকভাবেই, তবে তোর সন্তানদের তাড়ানো হয়েছে ষড়যন্ত্র করে। মানেটা খুবই সোজা। তোর সন্তানেরা অভিশপ্ত নয়। তাহলে আমার বিরুদ্ধে এই কাজ কে করলো? আমি কার কোন ক্ষতি করেছিলাম? লোভ, শুধুমাত্র ক্ষমতার লোভ। লোভের কারণেই আজকে এত কিছু ঘটেছে। তাহলে আমি যা মনে করছি সেটাই ঠিক? এসবের পিছনে কোনোভাবে আমার ভাই? ঠিক বলেছিস তুই। আগামীকালকে তুই রাজ দরবারে আমার শিখিয়ে দেওয়া মতোই কথা বলবি। তারপরেরটা আমি দেখে নেব। উপস্থিত সকলের উদ্দেশ্যে আমি জানাচ্ছি যে আমার সেই হারিয়ে যাওয়া কন্যা সন্তান দুজনকে আমি খুঁজে পেয়েছি। দাদা, খুঁজে পেয়েছো মানে? মানে মহারাজ, আপনি খুঁজে পেয়েছেন মানে? এত মানে কেন করছো ধীরাজ? আমি তো স্পষ্টই বললাম, আমি আমার সন্তানদের ফিরে পেয়েছি। কিন্তু এটা তো অসম্ভব। আপনি তো আপনার সন্তানদের বনবাসে পাঠিয়ে দিয়েছিলেন, তাহলে এত বছর পরে কিভাবে? সবকিছুই উপরওয়ালার লীলা খেলা। এখন ফিরে যখন পেয়েছি, আর তো কিছু করার নেই। আমি আমার সন্তানদের এই রাজ্যে ফিরিয়ে আনতে চাই। কিন্তু মহারাজ, আপনি তো জানেন ওদেরকে এই রাজ্যে ফিরিয়ে আনলে এই রাজ্য ধ্বংস হয়ে যাবে। সেটা আমার দেখার বিষয় নয়। আমার এখন শেষ সময় চলে এসেছে। আমি চাই শেষ কটা দিন আমার নিজের সন্তানদের সাথে কাটিয়ে যেতে। কিন্তু আপনি তো এ রাজ্যের এমন ক্ষতি করতে পারেন না। এতটা বছর আমি রাজ্যের কথা অনেক ভেবেছি, আর নয়। আমি আজকে ঘোষণা করলাম, আমি আমার সন্তানদের ফিরিয়ে এনে এই রাজ্যের ভার তাদের হাতে তুলে দেব। এটা কিন্তু ঠিক হচ্ছে না মহারাজ। এই 12টা বছর আমি এই রাজ্য দেখাশোনা করেছি।
আপনি তো রাজা হয়েও রাজার কোনো দায়িত্ব পালন করেননি। কিন্তু রাজার ছেলেমেয়েরাই যে পরবর্তীতে রাজ্যের ভার গ্রহণ করবে, এটাই তো নিয়ম। আমি আর কোনো কথা শুনতে চাই না, সমস্ত কিছুর ব্যবস্থা করো। ঠিক আছে মহারাজ, আপনি যেমনটা চাইবেন তেমনটাই হবে। মহারাজ, মহারাজ, এ আমি কি অলক্ষণে কথা শুনছি! এত বছর রাজ্যের জন্য কাজ করে আসছি, আর আজকে আপনি নিজের হাতে সেই রাজ্য ধ্বংস করার পথে চলেছেন। আমি এই রাজ্যের রাজা, আমি কি করব না করব সেটা তো আমি আপনার থেকে জেনে নেব না, তাই না? কিন্তু মহারাজ, এটা যে অন্যায়, এতগুলো প্রজাদের জীবনকে বিপদে ফেলা অন্যায়। আপনি এই অন্যায় কাজ করতে পারেন না। আমি পারি, আমি অনেক কিছুই করতে পারি। যেমন এখন আপনাকে কিছু একটা দেখাবো আমি। ইনি হলেন সাধু ন্যায়চন্দ্র, আপনি নিশ্চয়ই চিনতে পারছেন তাকে। বাবা, বাবা, আপনি এখানে? আমাকে আমাকে ক্ষমা করুন বাবা, আসলে আসলে আমি বুঝতে পারিনি আপনি এখানে থাকবেন। আর যেন কোনোদিন কোনো খারাপ কাজ করতে তোমাকে না দেখি, তাহলে তোমার সমস্ত শক্তি কেড়ে নেওয়া হবে। আমি কথা দিচ্ছি বাবা, আমি আমি আর কোনোদিন খারাপ কাজ করব না, কোনোদিন না। দেখলি তো বিক্রম, ঘোড়ার দৌড় কত দূর! এবার নিশ্চয়ই তোর কাছে সমস্ত কিছু পরিষ্কার হয়ে গিয়েছে। আপনি আমাকে বাঁচালেন বাবা, তবে আমার সন্তানেরা এখন কোথায় তা তো বললেন না। এখনো বিপদ কাটেনি, আমি ঠিক সময়ে তোর সন্তানদের তোর কাছে ফিরিয়ে দেব, নিশ্চিন্তে থাক। কে কে এত রাতে আমার ঘরে প্রবেশ করেছে? প্রহরী, প্রহরী, কোথায় তোমরা? আর প্রহরীদের ডেকে কোনো লাভ হবে না মহারাজ বিক্রম, আপনার সময় শেষ হয়ে গেছে। আমরা এসেছি আপনার শেষ ঠিকানায় আপনাকে নিয়ে যেতে। ধীরাজ, ধীরাজ, তুই তুই আমার ঘরে এত রাতে কি করছিস, এত লোকজন নিয়ে? ওই যে বললাম না, আপনাকে শেষ ঠিকানায় নিয়ে যেতে এসেছি। এই রাজ্যে আপনার সময় শেষ, আপনি আর এই রাজ্যে রাজত্ব করতে পারবেন না। রাজত্ব করতে পারবো না মানে? এটা আমার রাজ্য, আমি এই রাজ্যের রাজা। ছিলে ছিলে, কিন্তু এই মুহূর্ত থেকে তুমি এই রাজ্যের রাজা থাকবে না, এই রাজ্যের রাজা হব আমি। আমি ধীরাজ, তুই আমার ভাই, তুই আমার ভাই হয়ে এমন কাজ করতে পারবি আমার সাথে? পারবো না কেন দাদা? পুরো রাজত্বটাই তো তুমি তোমার দখলে নিয়ে নিয়েছো। আমি কি পেয়েছি এই জীবনে? কিন্তু সেই সাধু কোথায় গেল? সেই সাধুটাকেও তো ধরে আনতে হবে, ওর জন্যই সমস্ত পরিকল্পনা ব্যর্থ হয়েছে। সাধু বাবা পালিয়ে গিয়েছেন? না, এটা হতে পারে না। সাধু বাবা পালিয়ে যাওয়ার লোক নন। আমি নিশ্চিত তোদের বিচার হবেই, তোদের শাস্তি হবেই। এইসব শাস্তির কথা না ভেবে পরকালের কথা চিন্তা করুন দাদা। ওপরে গিয়ে বৌদির সাথে আপনি বেশ ভালোই থাকবেন। এখন এত কথা বলে লাভ নেই, এটাকে বন্দি করো, বন্দি করে কারাগারে নিক্ষেপ করো, তারপর যা হবে সেটা দেখা যাবে। এ কি বাবা, আপনি এত হন্তদন্ত হয়ে আমার কাছে এসেছেন? কোনো বিপদ হয়েছে নাকি? বড়ই বিপদ হয়েছে। এই বিপদ থেকে একমাত্র রক্ষা করতে পারে সীতা ও গীতা। কোথায় ওরা দুজন? ওরা হয়তো আশপাশেই আছে, কিন্তু কি হয়েছে বাবা? আগে ওদেরকে ডাকো, তারপর ওদের সামনেই আমি সবকিছু খুলে বলতে চাই। এখনই সেই মোক্ষম সময় চলে এসেছে।
এ কি সাধু বাবা, আপনাকে এমন কেন লাগছে? কিছু হয়েছে নাকি? আপনি কোনো বিপদে পড়েছেন? আপনি শুধু একবার আমাদের বলুন না যে কি বিপদে পড়েছেন। আপনি আমাদের যে প্রশিক্ষণ দিয়েছেন, সেই প্রশিক্ষণ আমরা কাজে লাগাতে চাই। এবার সময় এসেছে তোমাদের সেই প্রশিক্ষণ কাজে লাগানোর। তোমাদের বাবাকে এবং তোমাদের বাবার রাজ্যকে বাঁচাতে হবে। আমাদের বাবার রাজ্য, এগুলো কোথা থেকে এলো? আমরা তো জানি আমাদের বাবা বেঁচে নেই। সে অনেক লম্বা কাহিনী। তোমাদের এখানে আসার পেছনে রয়েছে গভীর ষড়যন্ত্র। যারা ষড়যন্ত্র করেছিল তারাই তোমার বাবাকে বন্দি করেছে। তার মানে আপনি সত্যি বলছেন আমাদের বাবা বেঁচে আছে? কোথায় সে? আমাদের তার কাছে নিয়ে ছুটুন। নিয়ে যাব আমি, সেই জন্যই এসেছি। তোমাদের বাবার এখন তোমাদেরকে ভীষণ দরকার। চলুন তাহলে, আর দেরি করা একদম ঠিক হবে না। দিদা, আমরা আসি তাহলে আজ। আমাদের জন্য আশীর্বাদ করো দিদা, আমরা যেন এই যুদ্ধে সফল হতে পারি। এ কি, তোমরা কারা? অনুমতি ছাড়া রাজ দরবারে প্রবেশ করেছো কেন? এখানে অনুমতি ছাড়া প্রবেশ করা নিষেধ, জানো না? রাজদরবার হলো সাধারণের জন্যে, এখানে অনুমতি নিতে হয় সেটা তো আমরা জানতাম না। এখন যখন জেনেছো তো চলে যাও এখান থেকে, অনুমতি নিয়ে তবেই আসবে। আমরা বলেছি রাজদরবার হলো সাধারণের জন্যে, তবে আমরা তো জনসাধারণ নই, আমরা এই রাজ্যের উত্তরাধিকারী। কি বললে তোমরা? তোমরা কি বলছো সেটা ভুলে যাচ্ছ, আর কার সামনে দাঁড়িয়ে কথা বলছো সেটাও ভুলে যাচ্ছ। আমাদের স্পষ্ট মনে আছে আমরা কার সামনে দাঁড়িয়ে কথা বলছি। একজন ধোঁকাবাজের সামনে। মহারাজ কোথায়? মহারাজকে বের করুন। আজ থেকে রাজ্যের একমাত্র রাজা হলো আমার স্বামী ধীরাজ, মহারাজ ধীরাজ। আমরা বেঁচে থাকতে এই স্বপ্ন কোনো দিন পূরণ হবে না। আমরা আমাদের বাবা আর তার রাজ্যকে বাঁচানোর জন্যই ফিরে এসেছি। তার মানে কি তোমরা সেই দুই কন্যা যাদেরকে বনবাসে পাঠানো হয়েছিল? কি প্রমাণ আছে তোমাদের কাছে? আশা করছি আর প্রমাণ দিতে হবে না, বাইরে প্রজারা দাঁড়িয়ে আছে। যদি মহারাজকে বের না করা হয় তবে প্রজারা রাজদরবারে প্রবেশ করতে আর এক মুহূর্ত ভাববে না। তাই আপনাদের ভালোই ভালোই বলছি, মহারাজকে বের করুন, আর না হলে এর ফল কিন্তু ভালো হবে না বলছি। দেখলি ধীরাজ, বলেছিলাম না, উপরওয়ালার কৃপা যার কাছে থাকে তার কোনো ক্ষতি তোরা করতে পারবি না। এখন দেখ তোদের কি করি আমি। প্রহরী, এদের দুজনকে বন্দি করে কারাগারে নিক্ষেপ করো। দাদা, দাদা আমাকে ক্ষমা করে দাও দাদা। ক্ষমতার লোভে আমি এমন কাজ করতে বাধ্য হয়েছি। আমাকে ক্ষমা করে দাও দাদা, ক্ষমা করে দাও। মারে, তোরা কি আমার সেই দুই সন্তান যাদেরকে আমি অভিশপ্ত বলে বনবাসে পাঠিয়ে দিয়েছিলাম? হ্যাঁ বাবা, হ্যাঁ, আমরা তোমার সেই সন্তান। এত বছর আমরা সাধু বাবার কাছেই বড় হয়েছি বাবা। আমাকে ক্ষমা করে দে তোরা, আমি অন্ধ ছিলাম, আমি ঠিক ভুল বিচার করতে পারিনি। ছি ছি বাবা, আমাদের কাছে ক্ষমা চেয়েও না, এতে তোমার কোনো দোষ নেই বাবা। দোষ আছে আমার, আমি অন্যায় করেছি। তোদের মাকে দেওয়া কথা আমি রাখতে পারিনি। এখন এইসব কথা বাদ দিয়ে চলো, আমরা নতুন জীবনে অগ্রসর হই। সীতা একদম ঠিক কথাই বলেছে বাবা। এখন আমরা সেসব পুরনো দিনের কথা আর ভাববো না। আমরা যে তোমাকে ফিরে পেয়েছি, আমাদের কাছে এইটাই অনেক।
আমার প্রিয় প্রজাগণ, আমি তোমাদের নিকট প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার অজ্ঞতার কারণে এতটা বছর আমার 2 কন্যা কষ্ট পেয়েছে। বিক্রম, এখন এসব কথা বলার সময় নয়। তুমি এখানে প্রজাদের সামনে ঠিক কি বলতে এসেছো তুমি সেটাই বলো। পুরনো দিনের কথা বাদ দাও। ঠিক বলেছেন সাধু বাবা, কিন্তু শুধুমাত্র এগুলোই আমাকে কাঁদায়। যাই হোক, আমি আজকে প্রজাদের সাক্ষী রেখে বলছি, আজ থেকে এই রাজ্যের সমস্ত ভার আমি আমার 2 কন্যাকে দিলাম। বাবা, তুমি যতদিন আছো এই রাজ্যের ভার আমরা গ্রহণ করতে পারবো না। তুমি এই রাজ্যের রাজাই থাকবে। যেদিন তুমি থাকবে না, তখন আমরা 2 বোন হাল ধরবো রাজ্যের। সীতা একদম ঠিক বলেছে, আমিও ওর সাথে একমত। আমরা এখন প্রস্তুত নই বাবা। হে উপরওয়ালা, তুমি আমার কপালে এত ভালো মেয়ে দিলে, অথচ তাদের এই চুলের কারণে আমি তাদেরকে বঞ্চিত করেছি সমস্ত আদর থেকে। আজকের সবাইকে সাক্ষী রেখে বলছি, আমার সাদা চুলের মেয়েরা অভিশপ্ত নয়, ওরা উপরওয়ালার তরফ থেকে আমার জন্য আশীর্বাদ।